দল হিসেবে কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে এবং সরকারের বা তৃণমূলের এই আচরণটাকে বা কিভাবে দেখছেন? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা তদন্ত করছে, শুধু কলকাতায় করছে এমনটা নয় তো, গোটা দেশের বিভিন্ন প্রান্তে করছে। আমি দেখুন, কালকে মাননীয় জেপি নাড্ডাজিকে স্বাগত জানানোর পরে আমি এয়ারপোর্টের সামনে থেকে বলেছিলাম যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ইনি কীভাবে কোর্ট মনিটরিং কোথাও 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 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে তদন্ত, সেই তদন্ত থেকে মূলত দুর্নীতির ক্ষেত্রে যে তদন্ত, সেখান থেকে তার নেতা মন্ত্রী এবং তার বসংবদ আইপিএস অফিসারদের বাঁচানোর জন্য কি কি করেন। উল্টো দিকে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, আমি নিজে ভুক্তভোগী। উনার এই 5 বছরের কার্যকালের মধ্যে 3 বার সিআইডিকে কাঁথির বাড়িতে আমার পাঠিয়েছে এবং তারা ফিতা নিয়ে গিয়ে, দড়ি নিয়ে গিয়ে মেপে টেপে দেখে এসছে। সেখানে বাধা দেওয়া তো দূরের কথা, আমি যদিও ছিলাম না, আমার বাবা মা সহ বাড়ির লোকজন তাদের সহযোগিতা করিয়েছে, চা বিস্কুট খাইয়েছে। নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ে 150 পুলিশ নিয়ে তমলুক থানার আইসি এসডিপিও গিয়ে আসামি খোঁজার নামে তছনছ করেছে। আমি কলকাতা হাইকোর্টে এসে হস্তক্ষেপ চেয়েছি, কিন্তু আইন হাতে তুলে নিতে দিইনি আমার কর্মচারীদের। গত লোকসভা নির্বাচনের সময় আমার কোলাঘাটে যে রেন্টাল অফিস রয়েছে, সেখানে ওই জেলার তদানীন্তন অ্যাডিশনাল এসপি কুণাল আগরওয়ালের নেতৃত্বে, সিআই চম্পক চৌধুরীর নেতৃত্বে আইপ্যাকের 2 ছোকরাকে সাথে নিয়ে রেড করেছেন, খালি হাতে ফিরেছেন। আমি আদালতের আশ্রয় নিয়েছি, কিন্তু আমি হস্তক্ষেপ করিনি। আমি আমার নিজের ক্ষেত্রে বলি এইগুলো, কিন্তু এই মুখ্যমন্ত্রী রাজীব কুমারের ঘটনার ক্ষেত্রে, সুব্রত মুখার্জি, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমিদের গ্রেপ্তারের ক্ষেত্রে, এবং সর্বোপরি কালকে যেটা করেছে, এটা অবৈধ, অনৈতিক, ক্রিমিনাল অফেন্স। শাহজাহান যা করেছিল, মমতা ব্যানার্জিও তাই করেছে। তাই শাহজাহানকে যদি আমরা গুন্ডা বলি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমরা গুন্ডি বলতেই পারি। এবং আমি অত্যন্ত খুশি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা আজকে কলকাতা হাইকোর্টে যে প্লি করলো একটু আগে 11টার সময়, তাতে যে বিষয়গুলো রেখেছে, এটা পশ্চিমবাংলার মানুষ এটাই চেয়েছিলেন, যে ইডির উপরে হামলা, তথ্য প্রমাণ লোপাট। মমতা ব্যানার্জি কিছু নিয়ে যেতে পারেননি। মমতা ব্যানার্জি ক্যান্ডিডেটদের প্রপোজ লিস্টটা নিয়ে গেছেন, কিন্তু ওটার কপি অনেকের কাছেই রয়ে গেছে। মমতা ব্যানার্জি ল্যাপটপটা নিয়ে গেছেন, ল্যাপটপের ভিতরে কি আছে কেউ জানেন না। বোকার মতো কাজ। আমি ইডির তরফে কলকাতা হাইকোর্টে যে একটু আগেই 11টার সময় লিভ চাওয়া হয়েছিল, লিভ গ্র্যান্ড হয়েছে, তাতে রেসপন্ড নম্বর 1 তারা করেছেন গতকাল তদন্তের কাজে হস্তক্ষেপ করা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এবং পুলিশের নামে। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এবং ওয়াইজ ডিসিশন। তারা রুল 26-এ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে তদন্ত করার জন্য আর্জি করেছেন কোর্টে, যাতে অ্যাকিউজদের অ্যারেস্ট করতে পারে এবং
কালকে যে কাগজপত্র স্ন্যাচ করেছে তাদের কাছ থেকে রিকভার করতে পারে থ্রু সিবিআই। যেখানেই লুকিয়ে রাখুক, পুড়িয়ে ফেললেও কোথায় পুড়িয়েছে তার তথ্য জন্য সিবিআই চেয়েছেন। এফআইআর রেজিস্টার্ড করার জন্য চেয়েছেন এবং সেই এফআইআরে চিফ মিনিস্টার এবং সমস্ত পুলিশ অফিসারদেরকে যাদের ভিডিও ফটোগ্রাফিতে দেখা গেছে তাদেরকে অ্যাকিউজড করতে পিটিশনে রেখেছেন। ডাইরেক্ট ইমিডিয়েট সিজার, সিলিং, ফরেন্সিক প্রিজারভেশন, এইভাবে যে বিষয়গুলো বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন যে এত বড় একটা ইনসিডেন্টের পরে ইডি কি করবে, মুখ্যমন্ত্রী এবং রাজীব কুমারদের ভয় পেয়ে গর্তে ঢুকে যাবে, না আইন মোতাবেক, সংবিধান মোতাবেক তারা ব্যবস্থা নেবে। আমি কোর্ট থেকে সংগ্রহ করা একটু আগে যে লিভ গ্র্যান্ট হয়েছে, যার অনেকের কাছেই ইতিমধ্যে এসে গেছে, একটা অ্যাপ্রোপ্রিয়েট মুভড বাই দি লয়ার এনগেজড বাই দি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এখানকার যিনি এএসজি, এডিএসজি, তারা এখান থেকে মুভ করেছেন এবং দিল্লি থেকে ভার্চুয়ালি ভারত সরকারের এএসজি মিস্টার রাজু অ্যাপিয়ার করেছিলেন। তারা একদম পশ্চিমবাংলার মানুষ এবং গোটা ভারতের লোক যেটা চাইছিল যে এফআইআর হোক, তারা 1 নম্বর রেসপন্ডেন্ট মুখ্যমন্ত্রীকে করেছেন, যিনি সরাসরি এটা করেছেন, আইপিএসদের করেছেন, সিবিআইকে ট্রান্সফার করতে বলেছেন। বাকিটা 2:30টার সময় কোর্ট দুপক্ষের কথা শুনে তারা করবে। কিন্তু আমি অ্যাজ এ কমন সিটিজেন এবং এই রাজ্যের একজন এমএলএ হিসেবে, এ তো তথ্য প্রমাণের কিছু নেই, সব কিছু পাবলিক ডোমেনে হয়েছে, চোখের সামনে হয়েছে। পশ্চিমবাংলার মানুষ কঠিন এবং কঠোর ব্যবস্থা চায়, বর্ণ, ধর্ম, দলমত নির্বিশেষে, এটাই আমার মনে হয়েছে। এবং তারা খুব চিন্তিত ছিলেন যে এর আউটকাম কি হবে। আউটকাম ইডির কাছে যা প্রত্যাশা করেছিলেন, ভারত সরকারের কাছে যা প্রত্যাশা করেছিলেন, কোর্টের যে পিটিশন তার থেকেও বেশি তারা ব্যবস্থা বা আবেদনে রেখেছেন। আবেদনে কতটা গ্রহণ করবেন, কতটা রিজেক্ট করবেন বা আদৌ গ্রহণ করবেন কিনা, এটা তো আমার বলা ঠিক হবে না। উই অল আর ল অ্যাবাইড পিপল। 2:30টার সময় মাননীয় জাস্টিসের কাছে শুনানিতেই এটা আমরা জানতে পারব। ইডির অফিসারদের বিরুদ্ধে 3টে মামলা রুজু হয়েছে, তার মধ্যে 2টো মামলা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো হিসেবে করেছেন এবং একটি মামলা পুলিশ ক্রমত ইডি এবং সিবিআই অফিসারদের বিরুদ্ধে করেছে তাদের কাজে বাধা দেওয়ার জন্য। এটা নট নিউ। আজকে সারদা রোজভ্যালির মামলার পর থেকে অ্যাডিশনাল ডাইরেক্টরের র্যাঙ্কের অফিসারদের বিরুদ্ধে, এমনকি কোল স্ক্যাম, যেটাই মূলত কালকে এসেছে হাওলা কেলেঙ্কারি এবং লালার যে বড় স্ক্যাম, বিনয় মিশ্র চলে যাওয়া, এটা যে বড় স্ক্যাম, সেই স্ক্যামে দিল্লি থেকে যে তদন্তকারী অফিসাররা মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজনদেরকে ডেকেছিলেন, তাদের প্রপার্টি সমস্ত মর্গেজ হয়েছে, সেক্ষেত্রেও তাদের বিরুদ্ধে কালীঘাট থানায়, ভবানীপুর থানায় এর আগে অনেক এফআইআর করেছেন। এরকম নজির পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে অন্তত 100টি রয়েছে, কিন্তু কোনো মামলাতেই মমতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ তথা মমতা পুলিশ তারা কেউ কিছু করতে পারেননি। কারণ যে সংস্থাগুলি এই ধরনের কাজ করে, তারা তাদের যে রুল বুক রয়েছে,
গাইডলাইন রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে ডাইরেকশানগুলো রয়েছে তার ভিত্তিতেই তারা করে ফুল প্রুফ হয়ে। তাই বিগত দিনের মতো এই 3টে মামলার পরিণতিও হবে বলে আমার বিশ্বাস। এই মামলার কোনো বেসিস নেই। সরকারি দল সরকারি তন্ত্রকে ব্যবহার করে দলদাস কলকাতা পুলিশের নগরপাল মনোজ বর্মা এসব মামলা করেছেন মুখ্যমন্ত্রীর গুড বুকে থাকার জন্য। কিন্তু এই মামলার আলটিমেটলি রেজাল্ট কী হবে বিগত দিনের মতোই এর পরিণতি হবে বলে আমি মনে করি। রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো ব্যক্তিদেরকে উদ্ধার করতে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে চলে যায়, কিন্তু অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের বাড়িতে ইডি সিবিআই গেলে তাদের কিন্তু একদম বাড়িতে যাওয়ার কোনো সিঁড়ি নেই, ফোন করেও খবর নেই। তাপস রায়েরও এই একই অভিযোগ ছিল। এইটাকে কিভাবে দেখছেন, মানে তেজপাত হিসেবে ব্যবহার করা হচ্ছে? না, এটা নিয়ে মুখ্যমন্ত্রী যে সবসময় নিজের স্বার্থ নিজের পরিবারের স্বার্থ ছাড়া আর যেখানে নিজে ফেঁসে যাওয়ার ভয় রয়েছে সেখানে এগিয়ে এসে তদন্ত ভণ্ডুল করে দোষীকে আড়াল করার চেষ্টা করা ছাড়া অন্য কাজ করেন না। এটা গত 15 বছরে বারে বারে প্রমাণিত হয়েছে। তাই যে তৃণমূল কংগ্রেস নেতারা রাজীব কুমার বা প্রতীক জৈনের মতো মমতা ব্যানার্জির সাহচর্য থেকে বঞ্চিত হয়েছেন তারাই এর উত্তর দিতে পারবে। পার্থ চ্যাটার্জি দিতে পারবেন, জ্যোতিপ্রিয় মল্লিক দিতে পারবেন, অনুব্রত মণ্ডল দিতে পারবেন মানিক ভট্টাচার্য, দিতে পারবেন জেলে থাকা জীবনকৃষ্ণ সাহারা। আমি এর উত্তর দিতে অপারগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের বাইরে দিল্লিতে এমপিরা তারা আজকে ধর্নায় বসেছিলেন এবং তাদেরকে চ্যাংদোলা করে পুলিশ সরিয়ে চ্যাংদোলা করে তো যাবেই, ওটা তো 163 এলাকা, ওখানে 5-এর বেশি জমায়েত নিষিদ্ধ। তবু তো ভদ্রভাবে নিয়ে গেছেন। আমি তো ভবানী ভবনে ঢুকেছি, রাজীব কুমার থেকেও দেখা করেননি। এখানে কি করেন এরা? গতকাল এখানে চাকরি প্রার্থীদের সঙ্গে কি করেন? এখানে অভয়ার মায়ের সঙ্গে তার মেয়ের ন্যায্য বিচার চাওয়ার আন্দোলনে কি করেছিলেন? তো ওরা তো খুব ভদ্রভাবেই দেখলাম যে ধরে টরে নিয়ে গেল, গিয়ে এখন চাটা খাওয়াচ্ছে, কফি খাওয়াচ্ছে, হয়তো প্রচণ্ড ঠান্ডা, দিল্লি তো আরও বেশি ঠান্ডা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।